দাদি সবসময় ফুফুর কথায় আমার আম্মাকে অত্যাচার করতেন। এমন না যে আমার দাদি ছোট ফ্যামিলির মেয়ে, জ্ঞান বুদ্ধিও নাকি ভালোই ছিল। কিন্তু আমার আম্মার বেলায় সব লোপ পেয়ে গেল। আমার ফুফু যা বলতো সেটাকে সত্য মনে করত, আর সেভাবে বিচার করত। প্রচুর ভূ সম্পত্তি ছিল আমার দাদার, সব দাদির হাতেই ছিল। দাদির বাবার বাড়ি থেকে অনেক সম্পত্তি পেয়েছেন, আব্বাকে কিছুই দেননি। এর পেছনেও কারণ আছে। আবার আমার বড় চাচাকেও কিছু দেয়নি, এখানেও কারণ আছে। বড় চাচা বিয়ে করেছিলেন প্রেম করে। লন্ডনে থাকতেন চাচা। চিঠিতে প্রেম করতেন আমাদের পাশের বাড়ির এক মেয়ের সাথে। অনেক ভালো সম্পর্ক ছিল তাদের। আমার দাদা তো জীবিত ছিল না। একবার দেশে এসে প্রেমিকাকে বিয়ের কথা বললে দাদি রাজি হয়নি। পরে চাচা নিজেই বিয়ে করে নিয়ে আসেন। কিন্তু সেবার বউ নিয়ে লন্ডনে যেতে পারেননি চাচা। বাপের বাড়িতেই বউ রেখে যান। সবকিছু গুছিয়ে পরে নেবার কথা ছিল। চাচির বাপের তো ছিল আমাদের পাশের বাড়িটাই। চাচা লন্ডন ফিরে যাবার পর আমার চাচির নামে বদনাম করে দাদি চিঠি পাঠায়। নর্মাল কোনো বদনাম না, চারিত্রিক বদনাম। মা বোনের বুদ্ধিতে চাচা ডিভোর্স দেন আমার নির্দোষ চাচিকে। সেই চাচির বিয়ে হয় অন্য ঘরে। পরে চাচা বুঝতে পারেন এগুলো সব ষড়যন্ত্র ছিল। তখন বড় চাচা পাগল হয়ে যান। দেশে ফিরে কয়েক বছর পর মারা যান। এবার আসি আমার আব্বার ঘটনায়। আমার মা দেখতে বিশ্ব সুন্দরীর মতো ছিলেন। দাদি পছন্দ করে এনেছেন। আব্বা সরকারি চাকরি করতেন, ঢাকায় পোস্টিং ছিল। মাকে আব্বার সাথে যেতে দেননি দাদি। কিন্তু যেভাবে বড় চাচির চরিত্রে বদনাম দিয়েছিলেন, ঠিক সেভাবেই আমার মায়ের চরিত্রে বদনাম দিতে শুরু করেন। তখন আমার আব্বা আমাকে নিয়ে যেতে চান বাড়ি থেকে। দাদি যেতে দিতে রাজি হননি। এরপরে হলো কি, দাদি তো অনেক বদনাম করতো আম্মার নামে। তারপর আমার আব্বা ছুটিতে বাড়িতে এসে আম্মার সাথে স্বাভাবিক থাকতেন। একবার বাড়িতে এসে আব্বা পেছনে বিলের পাড়ে ঘুরতে গিয়েছিলেন আম্মাকে নিয়ে। তখন ছিল বিকেল বেলা। আমার ফুফু আর দাদি ভীষণ ক্ষেপে যায় আব্বার উপরে। এত এত বদনাম করলো, তারপরও আব্বা কেন বউকে ভালোবাসে। আসলে আব্বা তো বুঝতে পারতো তার বড় ভাইয়ের জীবনটা কিভাবে নষ্ট হয়েছে। সেভাবে নিজের জীবন নষ্ট হতে দিতে চায়নি। আম্মার নামে যতই বদনামি করত, আব্বা কখনো আম্মাকে অত্যাচার করেনি। কারণ বুঝতো এগুলো তার মা আর বোনের খেলা। সেদিন বিকেলে কাশফুলের বিলের পাশ থেকে আব্বা আম্মা ঘুরে এলো। দাদি আর ঘরে উঠতে দিতে রাজি হয়নি তাদের দুজনকে। আব্বাকে বলেছিল, তোর বউ নষ্টা, নষ্টা বউ নিয়ে ঘুরতে যাস, এত মহব্বত করস, এই বউ রাখলে তোরা আমি ঘরে জায়গা দেব না। দাদির এই কথায় আব্বা ভীষণভাবে ক্ষেপে যায়। দাদিকে প্রতিবাদ করে বলে, আপনি ঘরে উঠতে দিবেন কিনা। দাদি বলে দেয়, না, উঠতে দেব না। তোর বউর আগে তালাক দিবি, অয় ভালো না। সেদিন আব্বা এত রেগে যায় যে দোকান থেকে কেরোসিন কিনে পুরো ঘরের চারিদিকে কেরোসিন ঢেলে দেয়। রাগে একদম আগুন ধরিয়ে দেবে এমন অবস্থা। তারপর আশেপাশের ফ্যামিলির লোকজন এসে আব্বাকে নিয়ন্ত্রণ করে। সেই রাতে আব্বা আম্মাকে নিয়ে ঢাকা শহরে চলে আসে। এরপরে ঢাকায় আব্বা আম্মার সংসার হয়। বেশ সুখ শান্তিতে জীবন কাটে। ছুটিতে আব্বা নাকি আম্মাকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যেতেন। অনেক জিনিস কিনে দিতেন। কিছুদিন পরে ঈদ আসে। ঈদের সময় আব্বা বাড়িতে যান, কিন্তু দাদি ঘরে উঠতে দেননি। আব্বা আম্মাকে নিয়ে ঢাকা শহরে ফিরে আসে। আমাদের বাপ চাচা কিন্তু দুজনই। বড় চাচা তো পাগল হয়ে মারা যায়। সবকিছুর পেছনেই ছিল দাদির অত্যাচার। আসলে কিন্তু দাদি এত খারাপ ছিলেন না। দাদিকে সবসময় ফুফু বুদ্ধি দিত। এরপরে আমার সেই ছোট ফুফুই থাকতে শুরু করে আমাদের বাড়িতে। তার স্বামী ছেলে মেয়েও আমাদের বাড়িতেই থাকে। আব্বা রাগ করে আর বাড়িতে যাননি। এভাবে কয়েক বছর কেটে যায়। তারপরে আবার আব্বা বাড়িতে যান আমাদেরকে নিয়ে। সেবারও দাদি ঘরে উঠতে দেননি। অঢেল ভূসম্পত্তি ছিল আমার দাদার, জমিদারি বংশ।
এক কানাকড়ি সম্পত্তি আমার আব্বাকে দেননি। আব্বা সরকারি চাকরির টাকাতেই চলতেন। মাঝে মাঝে খবর আসতো দাদি সব সম্পত্তি বিক্রি করে দিচ্ছেন। তখন আব্বা বাড়িতে যান। তখনও দাদি অপমান করে তাড়িয়ে দেন। দাদির একটাই কথা, তোর বউ বেয়াদব, নষ্টা। এই বউ রাখলে ঘরে উঠতে দিমু না। আব্বা ঢাকায় ফিরে আসেন। এরপরে হঠাৎ অ্যাক্সিডেন্টে আব্বার মৃত্যু হয়। লাশ নিয়ে আমরা চলে যাই বাড়িতে। দাদি বাড়িতে কবর দিতে দেননি। কবরের জায়গাটুকু পর্যন্ত আমার আব্বাকে দেননি। পরে আব্বার লাশ নিয়ে আমরা নানা বাড়ি চলে যাই। নানা বাড়ি ছিল অন্য জেলায়। সেখানে নিয়ে আব্বাকে দাফন কাফন করি। তখন আমার বয়স 13 বছর। আমার নাম সারিকা আফরিন। এবার আসি দাদির কথায়। আমার দাদি ওই ছোট মেয়েকেই মাথায় তুলে রেখেছেন। আব্বার মৃত্যুর পরেই খেলা শুরু হয়। এরপরে আমার দাদির জীবনে নতুন খেলা শুরু হয়। আমার এক ফুফুতো স্বামী সন্তান নিয়ে আমাদের বাড়িতেই থাকতো। আরেক ফুফুর বাড়িটাও ছিল আমাদের বাড়ির খুবই কাছে। এই দুই ফুফুর জন্য দাদির এত শক্তি ছিল। মেয়েদের বুদ্ধিতে দুই পুত্রবধূকে খেলা দেখিয়েছেন তিনি। আমার দাদিকেও তো খেলা দেখতে হবে। আব্বার মৃত্যুর আগে দাদি কিছু সম্পত্তি বিক্রি করে ফুফুদেরকে টাকা দিয়েছিলেন। খুব বেশি সম্পত্তিও নয়, অল্প স্বল্প। আমার আব্বাকে তো একরকম তাড়িয়ে দিয়েছিল। আর বড় চাচার তো কোনো সন্তানও হয়নি। তার মৃত্যুর পরে আর কোনো ওয়ারিশ ছিল না। আমার আব্বার লাশ যেখানে কবর দিতে দেয়নি, সেখানে আমরা আর দাদির সাথে যোগাযোগ রাখিনি। দাদিও আমাদের সাথে কোনো সম্পর্ক রাখার প্রয়োজন মনে করেনি। মেয়েদেরকে নিয়েই ছিল তার জীবন। একটা সময় মেয়েরা তাদের প্রাপ্ত সম্পত্তি দলিল করে নিয়ে যায়। বাপের বাড়িতে যা ভাগে পেত তার সবই নিয়ে গেছে। দাদি তার বাবার বাড়ি থেকে যে সম্পত্তি পেয়েছে তার সবটুকুই মেয়েদেরকে লিখে দেয়। এরপরে মেয়ে জামাইদের ব্যবহার চেঞ্জ হয়ে যায়। ফুফুরা প্রথমে স্বাভাবিকই ছিল, অল্প স্বল্প খারাপ ব্যবহার করত, কিন্তু তাদের সন্তানরা বড় হয়ে যায়। মানে দাদির মেয়ের ঘরের নাতি নাতনিরা বড় হয়ে যায়। মেয়ে জামাই, মেয়ের ঘরের নাতি নাতনি কেউই তার সাথে ভালো ব্যবহার করত না। উঠতে বসতে খোঁটা দিত। আপনি দুই ছেলের বউ তাড়িয়েছেন, অনেক অত্যাচার করেছেন। আপনি একটা কুটনি। ছেলের লাশটা পর্যন্ত কবর দিতে দেননি। অথচ তাদের বুদ্ধিতেই দাদি এসব করেছে। শেষ পর্যন্ত দাদিকেই সবাই দায়ী করত। সব সম্পত্তি বুঝিয়ে দেবার পরেই দাদির সাথে সবার দুর্ব্যবহার চরমে ওঠে। তার মেয়েরাও আগের মতো আর ভালোবাসতো না। সব তো নেয়া শেষ, ভালোবাসবে কি করে? উল্টো পান থেকে চুন খসলে অপমান করত। শেষ পর্যন্ত কোনো মেয়েই দাদিকে সাথে রাখতে চায়নি। অথচ এক ফুফু আমাদের বাড়িতে থাকতো। সে বাবার বাড়িতে থেকে মায়ের দায়ভার নেয়নি। বুড়ো বয়সে দাদিকে নিজেরই রান্না করে খেতে হতো। ঘরের মধ্যে মেয়ে থাকলেও সে ভাত দেয়নি। আস্তে আস্তে দাদির মেয়ের ঘরে নাতি নাতনি আরো বড় হয়। আমার দাদি আবার সোনার গয়না পরতে পছন্দ করতেন। গলায় কানে হাতে ভারী সোনার গয়না ছিল। আমার যে ফুফু ঘরে থাকতেন উনিই সবচেয়ে বেশি খারাপ। ব্যাপারটা ততদিনে দাদি বুঝে গিয়েছেন। কারণ দাদির গায়ের গয়নাগুলো ফুফু বিক্রি করে দিতে চাইতো। দাদি বলতো, আমি মরলে তারপরে গয়না নিস, এখন গা থেকে খুলে নিস না। গয়না দিতে না চাইলে একবার দাদির সাথে ফুফুর খুব ঝগড়া হয়। তখন দাদি রাগ করে বলে, আমারে তো তুই ভাতও দেস না, তোরে গয়না দিমু কেন? গয়না আমার অন্য মাইয়ারে দিমু। তখন ফুফু ভীষণ রেগে যায়। আমার বড় ফুফাতো ভাইয়ের বয়স তখন 23-24। ওই ফুফাতো ভাই দাদিকে মারতে আসে। থ্রেট দিয়ে বলে, বুড়ি, তুই আমাদের ঘরে থাকিস আর আমার মাকে গয়না দিতে চাচ্ছিস না? তুই গয়না দিবি, নয়তো ঘর থেকে বাইর হয়ে যাবি। দাদিও মুখে মুখে জবাব দেয়, আমার স্বামীর ঘর থেকে আমি বাইর হমু কেন? বাইর হইলে তোরা বাইর হবি। দাদির এসব কথায় কোনো কাজ হয় না। আমার ফুফাতো ভাই বিশাল ক্ষেপে যায়।
গয়না দিতেই হবে, নয়তো দাদিকে বের করে দেবে। কয়েকদিন পরে এক ভোর রাতে ফুফুর কান্না শুরু হয়। দাদিকে নাকি খুঁজে পায় না। পুরো বাড়ি, সারা এলাকা তন্ন তন্ন করে খোঁজা হয়, দাদি কোথাও নেই। আরেক ফুফু ছুটে আসে। ফুফুদের কান্নায় অনেক মানুষ জড়ো হয়, কিন্তু দাদিকে খুঁজে পাওয়া যায় না। পরদিন স্থানীয় এক জেলের জালে বিশাল ভারী এক মাছ আটকায়। জেলে তো ভীষণ খুশি, জাল টানতে টানতে নৌকার কাছে নিয়ে আসে। তারপরে দেখে বিশাল এক তালাবদ্ধ ট্রাঙ্ক। কি রে, তালা মেরে ট্রাঙ্ক কে ফেলবে নদীতে? জেলে ট্রাঙ্ক নিয়ে অন্য জেলেদের সাথে আলাপ করে। সবাই ফিরে আসে তীরে। আরো লোকজন জড়ো করে। তারপরে লোকজন পুলিশ ডেকে তালা ভাঙে। একদিন ধরে পুলিশ মানুষটাকে খুঁজছে। ট্রাঙ্কের ভেতরে দেখি চিনতে পারে। কিছু বুঝছেন? ওই ট্রাঙ্কের ভেতরে ছিল আমার দাদির লাশ। পুলিশি তদন্তে জানা যায় আমার ফুফাতো ভাই জীবিত মানুষটাকে ট্রাঙ্কের ভেতরে আটকে তালা মেরে নদীতে ফেলে দেয়। পুলিশ আমার ফুফাতো ভাইকে ধরে নিয়ে যায়। এরপর থেকে আমার ফুফু ভাবতো তার ছেলের ফাঁসি হবে। এসব ভাবতে ভাবতে ফুফু পাগল হয়ে যায়, রাস্তায় রাস্তায় ঘুরতে থাকে। ফুফাতো ভাইয়ের কিন্তু ফাঁসি হয় না, যাবজ্জীবন কারাদণ্ড হয়। এই গল্পটা লেখার কারণ হচ্ছে এসব শাশুড়িকে নিয়ে, যারা পুত্রবধূকে পছন্দ করেন না, অত্যাচার করেন। ওইসব শাশুড়িরা শেষ বয়সে অসহায় হয়ে পড়েন। মেয়েদের ঘরেও তাদের জায়গা হয় না, পুত্রবধূর ঘরেও জায়গা হয় না। অথচ এমন অনেক শাশুড়ি দেখেছি যার ছেলে মারা গেছে, তারপরেও পুত্রবধূ সযত্নে বৃদ্ধ শাশুড়িকে লালন পালন করেছেন। অধিকাংশ শাশুড়ি ব্যাপারটা বোঝে না, মেয়েদেরকে আপন ভেবে ছেলেদেরকে দূরে সরিয়ে দেয়। শেষ পর্যন্ত আমার দাদির মতো ভুক্তভোগী হয়। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। নতুন নতুন আরো গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।